আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা একদম গ্রামের বাড়িতে খুব সকাল থেকেই শুরু করলাম। সকালে উঠে এই তো ব্রাশ নিয়ে একদম হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাচ্ছি। আর আমাদের পুকুরের সাথে একদম রাস্তা, আর এটা ইটের রাস্তা। ইটের রাস্তা, সকালের রোদের ঝলমলে আলো পড়েছে আর ইটগুলো চকচক করছে। আর এই মেঠো রাস্তা দিয়েই সবাই সকালবেলা যাতায়াত করে, কুয়াশায় ভিজে গেছিল। এখন রোদে রাস্তাটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর সকালবেলা এই পুকুর পাড়ে এসে সবাই একটু মুখ হাত ধোয়, আর এখানে এসে একদম শান্তি, নিরিবিলি, কোনো ঝামেলা নেই। পুকুরের চারপাশে একদম ঠান্ডা মনোরম পরিবেশ, আর সূর্যের আলোতে ঝলমলে করছে পুকুরের পানি। সকালবেলায় উঠে চা আর মুড়ি খেয়ে, চা খাওয়ার পর সবাই বাইরে বের হলাম রোদ পোহানোর জন্য। এজন্য আমরা রোদে বসে আছি, আর বাচ্চারা একটু ব্যাডমিন্টন খেলছিল। গ্রামের পরিবেশে এই একটা জিনিস ভালো লাগে, সকালবেলা উঠে বাচ্চারা খেলাধুলা পড়াশোনায় ব্যস্ত থাকে। এখন যেহেতু পড়াশোনা নেই, তাই সবাই খেলাধুলায় ব্যস্ত, দৌড়াদৌড়ি খেলাধুলা, এটাই মানে ওদের মেইন কাজ। সবাই খেলাধুলা করে তারপর কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে এই তো নাস্তার জন্য আমরা চলে আসি। আর সকালবেলা এখানে আলু ভাজি আর রুটি বানিয়েছে, এটা দিয়ে আজকে সকালে নাস্তা করলাম। সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপর সবাই মিলে আমরা চলে গেলাম। মাছ ধরতেছিল আমার ভাই, এই জন্য। আর আমার ভাইয়ের ছেলেরা, আমার ছেলেরা সবাই মাছ কুড়াচ্ছিল। আর এখানে অনেক ধরনের মাছ পেয়েছে। সবাই মাছ কুড়ানোর জন্য অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আর এই তো যখন জাল ফেলা হচ্ছিল, সবাই তাকিয়েছিল যে কতক্ষণে মাছ উঠবে, আর ওরা সবাই সেটা কুড়িয়ে বালতিতে রাখবে। জাল ফেলার পর এখন টেনে মাছগুলো উপরে উঠানো হচ্ছে। এখন পুকুর ভর্তি মাছ থাকে, এজন্য সবাই মানে মাছ কেনার আর দরকার হয় না, এখান থেকে মাছ তুলে রান্না করা হয়। সকালে এইসব মাছ ধরে তারপর দুপুরের জন্য রান্নার আয়োজন শুরু করে দেয়। মাছগুলো ধরে নিয়ে এসেছে, আর এখানে এগুলো কাটা হচ্ছে। একে একে মাছগুলো কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মাছগুলো দেখতেও যেমন সুন্দর, এর স্বাদও কিন্তু দুর্দান্ত। এখানে ফলি মাছ পেয়েছে অনেকগুলো। আজকে ফলি মাছ দিয়ে সিম দিয়ে রান্না করা হবে। মাছগুলোর সাথে এখানে বাচ্চাদের জন্য মুরগিও কাটা হচ্ছে, ওদের জন্য মুরগি রান্না করা হবে। কারণ এরা তো মহারাজা, এরা মাছ খেতে চায় না। আর এদের জন্য সবসময় মুরগি রান্না করাই লাগবে। এটা একটা মানে যে কোনো জায়গায় যান না কেন, বাচ্চাদের এই একটা আবদার থাকবে। মাছগুলো একে একে ভেজে তুলে নেওয়া হচ্ছে, তাজা ফলি মাছ। আর এখন গ্রামীণ শাকসবজি খুব পাওয়া যায়, আর সবাই শাকসবজি আগেই লাগিয়ে রেখেছে। আর এখন তুলে মাছ দিয়ে তারপর রান্না করা হবে। এখানে ফলি মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপর কড়াইতে আবারও তেল দিয়ে দেওয়া হলো, সাথে দিয়ে দেওয়া হলো এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এরকম বাটা মশলায় কিন্তু তার মানে তাজা তাজা মাছ খেতে কিন্তু অনেক মজা হয়। আর সাথে দিয়ে দিল আদা বাটা, তারপর দিয়ে দিল রসুন বাটা। এখন পেঁয়াজ রসুনটাকে হালকা কষিয়ে তারপর এখানে দিয়ে দেওয়া হবে হলুদের গুঁড়া। যেহেতু মানুষ বেশি, তাই রান্নার পরিমাণটাও একটু বেশি থাকে। এখানে হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া কষিয়ে তারপর দিয়ে দিল হলো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার ঝালটা একটু বেশি, তাই আর আমাদের বাড়িতে সবাই ঝাল খুব পছন্দ করে, এজন্য ঝালের পরিমাণটা তারা একটু বেশি খায়। এখন সবকিছু দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষানো হবে। কষানো শেষে এখান থেকে দিয়ে দেওয়া হলো একদম ফ্রেশ ফ্রেশ সিম, আর সাথে কয়েকটা আলু। গাছের ফ্রেশ সিম দিয়ে এরকম ফলি মাছ খেতে কিন্তু অনেক মজা হয়। একদম সিমগুলোকে এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে একদম বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটাকে এখন অনবরত জাল দিতে হবে, আর জাল দিয়ে যখন বলক চলে আসবে তখন দিয়ে দেওয়া হবে ভেজে রাখা ফলি মাছগুলো। একে একে মাছগুলো দিয়ে এখন এটাকে কয়েক মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে। এই তো মাছগুলো একদম হয়ে এসেছে। এখন উঠানোর আগে দিয়ে দিতে হবে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দেওয়া এর স্বাদ ঘ্রাণ আরো দ্বিগুণ হয়ে গেছে। ফ্রেশ ফলি মাছ দিয়ে সিম দিয়ে রান্না খেতে কিন্তু অনেক মজা। আর এই মাছরা রান্না করে তারপরে এই যে বাচ্চারা খেলাধুলায় মেতে গেছে, তারা সব সময় খেলার জন্য মানে ওদের আগ্রহ অপেক্ষা করে। বাড়িতে হাঁসগুলো এসেছে খাওয়ার জন্য, আর তারা এখন তা নিয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে। দুইটাই মানে ঘরের মাঝখানে হাঁসগুলো খাবার খেতে আসে, আর সেখানেই তারা ধরে মানে দাঁড়িয়ে আছে। আর হাঁসগুলো ভয়ে একসাথে হয়ে সবাই দাঁড়িয়ে আছে। আজকে যেহেতু শুক্রবার, তাই বাচ্চারা বায়না ধরলো ওরা বিরিয়ানিও খাবে। আর এই যে মাছগুলো রান্না করে সিম দিয়ে তারপর চুলার পাড়ে রেখে দেওয়া হয়েছে বিকালে খাওয়ার জন্য। কারণ
গ্রামের মানুষ সবাই মানে একেবারে রান্না করে রেখে দেয়, যেমন সকাল বিকাল দুপুর একদম একসাথে রান্না করে রেখে দিলে তারপর গ্যাসের চুলার জাল দিয়ে ওটা খাওয়া যায়। মাটির চুলার এই একটা সুবিধা, একসাথে সব রান্না করে রেখে দেওয়া যায়। আর এখানে আজকে বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজ আদা রসুন সবকিছু একদম তেলের সাথে কষিয়ে তারপর এখানে দিয়ে দেওয়া হলো বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে তারপর আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে। বাদাম বাটাটা দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর এখানে দিয়ে দেওয়া হলো টক দই, সাথে টক দইটাকে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দেওয়া হলো বিরিয়ানি মশলা কেটে রাখা। এখানে 2 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি, যেহেতু 1 কেজি চাল, এজন্য 2 প্যাকেট বিরিয়ানি মশলা দিলেই ভালো হবে। আর এটার ঘ্রাণটাও সুন্দর আসবে। বিরিয়ানি মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ মশলাটাকে আবারও কষিয়ে তারপর এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া। আর লাল মরিচের গুঁড়া দেওয়ায় এটার কালারটা আরো সুন্দর হয়ে এসেছে। যেহেতু মাটির চুলায় তাই ঝটপট করে জাল কমানো বাড়ানোর কোনো সুবিধা নেই, তাই সবকিছু একদম তাড়াহুড়ো করেই দিতে হয়, নালে একদম পুড়ে যেতে পারে। সব মশলা কষানো শেষে কেটে রাখা মুরগিগুলো দিয়ে তার ভিতরে আলু দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দিলাম। বিরিয়ানির মাংস রান্না শেষ, এখন বিরিয়ানির চালটাকেও ভালোভাবে এখন রান্না করে নিতে হবে। এখানে পেঁয়াজটা হালকা ভেজে চালটাকেও এখন পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চালটা যত ভাজবেন মানে বিরিয়ানিটা ততই ঝরঝরা হবে। এখন ভাজাভাজি শেষে তারপর এখানে লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো, আর সাথে দিয়ে দেওয়া হলো কয়েকটা কাঁচামরিচ। এখন সবকিছু একসাথে মিশিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে মাংসগুলো মিশিয়ে দেওয়া হয়েছে। এখন এটাকে বলক আসার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর কিছুক্ষণ পর ঢাকনা তুলেই একদম রেডি বিরিয়ানি। আর এটা ছিল বিকেল বেলা, একদম বিকেলে সবাই খাওয়া দাওয়া শেষে রোদে যাওয়ার জন্য আমরা একদম মানে কোলা আছে যেগুলো একদম শুকিয়ে গেছে ওখানে যাব। আর বাচ্চাদের জামা কাপড় ওখানে শুকাতে দেওয়া হয়, ওখান থেকে নিয়ে আসবো। আর এই তো রাস্তা দিয়ে যেতেছিল মহিষ, আর এটার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা বাচ্চারা সবাই মিলে দেখতেছিলাম। তারপর চলে আসলাম এই তো ধান ক্ষেতের ধারে, এখানে দাঁড়িয়ে একদম সূর্য অস্ত যাচ্ছিল আর ধানের উপর যে আলোটা পড়ছিল ধানগুলো একদম সোনালি আকারে হয়ে গেছিল। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। ধানগুলোর উপর যে বিকেলের সূর্যের আলোটা পড়া একদম ধানগুলো চকমকে করছিল। আর এই সোনার ফসল ঘরে তুলেই সারা বছরের জন্য চাল মানে সবকিছু একদম সংরক্ষণ করে রেখে দেওয়া হবে। আর এই ধান কেটে এনেই এই যে আমরা এটাকে মাড়াই মিশিং বলি, এটা ধান ছাটানো হয়। আর ধানগুলো একদম এই মিশিং এ দিলে আপনার ধানের যে বাকি অংশ আছে ওটাকে কুটা বলি, ওটা একদম দূরে চলে যাবে আর ধানগুলো নিচে পড়ে থাকবে। আর আজকে যেহেতু ধান ভাঙা হয়েছে এর জন্য আমরা আজকে ধান সিদ্ধ পিঠা খাবো। এর জন্য এখানে ভাতের চাল ভিজিয়ে রেখেছি আর সাথে নারিকেল কেটে সেটাও টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর লাগবে কলা পাতা। কলা পাতাগুলো এখন কেটে এনেছি, এগুলো পরিষ্কার করতে হবে। নারিকেলটা ভাঙা শেষে এটাকে একদম ফালি ফালি করে কেটে তারপর ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর সাথে চাল বাটাও শেষ, এখন চালের গুঁড়ি আর সাথে আখের গুড় এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আখের গুড়টাকে সমস্ত চালের গুঁড়ির সাথে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আর আস্তে আস্তে করে পানি দিতে হবে, সাথে একটু পরিমাণ মতো লবণও দিতে হবে যাতে পিঠার ব্যালেন্সটা একদম ঠিক থাকে। পানিটা দিয়ে এখন অল্প অল্প করে সাথে দিয়ে দেওয়া হলো যে ছোট ছোট টুকরো করা নারিকেল। এখন একে একে হাত দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। এটাকে এমন একটা ডো বানাতে হবে যেটা আর্তের ভিতরে থাকে, একদম নরমও না পাতলাও না। দেখে বোঝা যাচ্ছে যে কিভাবে বানাতে হবে, মানে এটা বোঝানো যায় না। এই যে এরকম একটা ডো বানাতে হবে যেটা একদম পাতলাও না ঘনও না, যেমন এক জায়গায় স্থির থাকে এমন একটা ডো বানিয়ে তারপর যে কলা পাতাগুলো পরিষ্কার করে রাখা হয়েছে সেটার ভিতরে এখন একে একে দিয়ে তারপর মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে তারপর এটাকে রেখে দিতে হবে। এরকম অল্প অল্প করে সবাই মিলে আমরা এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর ধানগুলো উঠানে সিদ্ধ করা হচ্ছে, আর ওখানেই আমরা এখন চলে যাব। এই তো আমাদের পিঠা বানানো শেষ হয়ে গেছে, এখন একটা বড় বলে করে এগুলো উঠানের দিকে নিয়ে যাব। আর এই তো কিছুক্ষণ পর উঠানে চলে আসলাম। এখানে এখন বড় একটা ইতে, আমরা এটাকে টিন বলি, যেটা ধান সিদ্ধ করা হয়। আর নিচে একটা বড় চুলা আছে, ওটাকে আমরা তাপাল বলে থাকি। আর সেটার উপরে সিদ্ধ করা হচ্ছে। শীতের দিনে ধান সিদ্ধ করার সময় হলো রাত্রে, আর এই রাত্রেই পিঠাগুলো বানাতে হয়। এর জন্য আলোর পরিমাণটা একটু কম, অন্ধকারটা বেশি, কারণ ঘুটঘুটে অন্ধকার। আর এর ভিতরে ধান সিদ্ধ করে রাখা হবে সকালবেলা রোদে দেওয়ার জন্য। আর এই ধানের ভিতরে পিঠাগুলো আমরা সিদ্ধ করবো, এই জন্য অল্প পরিমাণ ধান দিয়ে তার উপর পিঠাগুলো দিয়ে দিলাম একে একে সাজিয়ে। পুরোটা ধানের উপরে পিঠাগুলো দিয়ে এখন আবারও এর উপরে ধান দিয়ে তারপর ঢেকে দিতে হবে, যেমন উপরে নিচে ধান থাকবে আর মাঝখানে থাকবে পিঠাগুলো।
এখন এগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে তারপর এখন জাল করে নিতে হবে। এই তো ধানগুলো দিয়ে এখন পিঠাগুলো ঢেকে দিলাম। আর এখন এই যে বড় তাপাল, এটার ভিতরে জাল জ্বালিয়ে দেওয়া হলো এগুলো ধান সিদ্ধ হওয়ার জন্য, আর সাথে সাথে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। চুলায় জাল জ্বালানোর জন্য এখানে ব্যবহার করা হচ্ছে ধানের যে না কুটাটা থাকে, সেটা দিয়ে এই ধানগুলো সিদ্ধ করা হয়। এখন চুলায় অনবরত ২-৩ ঘন্টার মতো জাল করে ধানগুলো একদম সিদ্ধ করে নিতে হবে। ধান সিদ্ধ হয়ে গেছে, উপর থেকে ধানটাকে এখন নামিয়ে নিতে হবে। ধানগুলো নামানোর পর ভিতরে যে পিঠাগুলো আছে সেগুলো একে একে করে নামিয়ে নিতে হবে। এক সাইড থেকে ধান সরাতে হবে, আবার পিঠাগুলো নামাতে হবে, নাহলে ধানের সাথে পিঠাগুলো নিচে পড়ে যাবে এবং ময়লা লাগতে পারে। এই জন্য আস্তে আস্তে করে ধানগুলো সরিয়ে পিঠাগুলো একে একে তুলে নিতে হবে। এই কাজটা করার জন্য ২ জন লোকের দরকার, একজনে পিঠা ধরে রাখতে হবে আর একজনে ধানগুলো সরিয়ে তারপর পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। এভাবে করে ধান সিদ্ধ পিঠা খেতে কিন্তু অনেক মজা। আর ধানের যে একটা ঘ্রাণ, এই শীতের সময় ধানের ঘ্রাণে এই ধান সিদ্ধ পিঠা মুখে লেগে থাকার মতো স্বাদ। আর খেতেও অনেক দারুণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।